আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব দুইটা ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক নিয়ে। একটা হচ্ছে মেট্রোনিডাজল, আরেকটা হচ্ছে ক্লিন্ডামাইসিন। এই দুইটা অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে মেট্রোনিডাজল এবং তারপরে আলোচনা করব ক্লিন্ডামাইসিন। আচ্ছা, আমার আজকের আলোচনার মূলত টপিক গুলো কি হবে, অর্থাৎ হচ্ছে আমি অলরেডি বলে ফেললাম যে একটা হচ্ছে মেট্রোনিডাজল অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে ক্লিন্ডামাইসিন অ্যান্টিবায়োটিক। এখন আমি এই মেট্রোনিডাজল সম্পর্কে কি বলবো, এন্ড হচ্ছে আমি আসলে ক্লিন্ডামাইসিন সম্পর্কে আপনাদেরকে কি ইনফরমেশন দিতে যাচ্ছি। মূলত মেট্রোনিডাজল সম্পর্কে আমরা যেটা দিব যে বেসিক্যালি এর মেকানিজম অফ অ্যাকশন, বেসিক্যালি হাউ দে অ্যাক্ট অন অ্যানারোবিক মাইক্রোবস, এটা আমরা দেখব। মানে অর্থাৎ হচ্ছে মেট্রোনিডাজলের মেকানিজমটা দেখব, প্লাস হচ্ছে এর প্রপার্টি গুলো জানবো, এবং হচ্ছে কোন ধরনের ইনফেকশনের ক্ষেত্রে মেট্রোনিডাজল ভালো ইফেক্ট দিবে বা ভালো কাজ করে, এবং ক্লিন্ডামাইসিন কোন ধরনের ইনফেকশন এগেইনস্টে আসলে কাজ করে ইভেন, এবং হচ্ছে ইনফেকশনের ক্ষেত্রে আসলে ঠিক মেট্রোনিডাজল কোথায় সবচেয়ে বেশি প্রেফারেবল হবে, কোথায় ক্লিন্ডামাইসিন বেশি প্রেফারেবল হবে। আর ক্লিন্ডামাইসিনের মেকানিজমটা আমরা সংক্ষেপে বলে দিব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে মানে মানে বেসিক মেইনলি আলোচনাটা হবে আসলে মেট্রোনিডাজল নিয়ে। তো শুরু করা যাক। আসলে আমরা প্রথমে যদি বলি যে মেট্রোনিডাজল সম্পর্কে, আমি কয়েকটা কথা আগে বলে নিতে হবে আমার। যে আমি বলেছিলাম যে এর কিছু প্রপার্টিজ বলবো। তো এই মেট্রোনিডাজল এর প্রথমে হচ্ছে এটা একটা সিনথেটিক ড্রাগ। এটা একটা সিনথেটিক ড্রাগ। তারপর হচ্ছে এটা আসলে একটা প্রো ড্রাগ। মেট্রোনিডাজল একটা প্রো ড্রাগ। এন্ড দেন আরেকটা বিষয় হচ্ছে এর মলিকিউলার ওয়েট আসলে বলা যায় আসলে খুব একটা বেশি না, নট মাচ। ঠিক আছে? তো অর্থাৎ হচ্ছে এই তিনটা কথা একটু আপনাদের মনে রাখতে হবে যে মেট্রোনিডাজল এটা একটা সিনথেটিক ড্রাগ। ঠিক আছে, এটা আসলে সিনথেসিস করা হয়। তারপর হচ্ছে প্রো ড্রাগ। এটা একটা প্রো ড্রাগটা কি এটা আমি বলছি। প্রো ড্রাগটা হচ্ছে আসলে যে ড্রাগ গুলো আমাদের বডিতে মানে যাওয়ার পূর্বে আসলে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। অর্থাৎ হচ্ছে প্রোড্রাগ হচ্ছে যে যে ড্রাগগুলো ইনঅ্যাক্টিভ, নর্মালি আসলে সে অ্যাক্টিভই হয় নাই, কিন্তু বডিতে যাওয়ার পরে সেগুলো অ্যাক্টিভেট হয়। তো সেলে যাওয়ার পরে অ্যাক্টিভেট হয় এরকম। তো ওগুলো হচ্ছে প্রোড্রাগ। তো আমার মেট্রোনিডাজল একটা প্রোড্রাগ। আচ্ছা, এবং হচ্ছে কি যে মলিকিউলার ওয়েটটা খুব বেশি না মেট্রোনিডাজল। আচ্ছা, মানে প্রথম কথা হচ্ছে যে প্রোড্রাগ হওয়াতে কি হবে। দেখুন, আসলে আলোচনার সুবিধার্থে প্রথমে বলে নিচ্ছি যে ইনফেকশনকে মেডিকেল সায়েন্সে আসলে আলোচনা করার জন্য আসলে এভাবে আলোচনা করা হয়ে থাকে যে অর্থাৎ হচ্ছে ইনফেকশন অ্যাবোভ দ্য ডায়াফ্রাম। আমাদের যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের উপরে যে ইনফেকশন গুলো হতে পারে, আবার ডায়াফ্রামের নিচেও। আই মিন ইনফেকশন ইট মে বি বিলো দ্য ডায়াফ্রাম, মানে ডায়াফ্রামের নিচেও ইনফেকশন হতে পারে। ডায়াফ্রামের উপরে ইনফেকশন গুলোর মধ্যে যদি আমি বলি যে আমাদের ওরাল ক্যাভিটি ইনফেকশন হয়, মুখের ভেতর ইনফেকশন হচ্ছে, ব্রেন অ্যাবসেস হইতেছে, তারপর হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন। হ্যাঁ, তো এই ধরনের কিছু। তারপর হচ্ছে লোয়ার ট্র্যাক যেগুলো নিচের দিকে যে ইনফেকশন গুলা, যেমন পেলভিক ইনফেকশন, ভ্যাজাইনাল ইনফেকশন, এই টাইপের যে বিষয়গুলো আর কি। হ্যাঁ, তো অ্যাবডোমিনাল ইনফেকশন হয়, এগুলো আপনারা তো জানেন। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে যে মানে বিলো দা ডায়াফ্রাম। আবার হচ্ছে যে, তো এই যে দুই ধরনের যে ইনফেকশন আছে, এই ইনফেকশনের ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আসলে
সবচেয়ে ভালো আসলে ইফেক্ট দেয় কিন্তু আসলে এই মেট্রোনিডাজল, তো এবং হচ্ছে ক্লিন্ডামাইসিন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে আমাদের ইনফেকশন গুলো হয় এটা কিভাবে হয় এটা কিন্তু জানা দরকার। দেখুন, খুব মজার একটা ইনফরমেশন হচ্ছে আমাদের বডিতে মাইক্রোবায়োটা আছে। মাইক্রোবায়োটা হচ্ছে আমাদের বডি বিভিন্ন অর্গানে আছে, আমাদের গাটে আছে, অর্থাৎ হচ্ছে আমাদের পুরো খাদ্যনালী জুড়ে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে স্কিনে আছে, হ্যাঁ, তো তারপর হচ্ছে ক্যাভিটিতে, ওরাল ক্যাভিটিতে আছে, ঠিক আছে, মাইক্রোবায়োটা আছে। যে এই গুলা যেগুলো আমাদের বডির ভেতরে আছে, তো এই মাইক্রোবায়োটা গুলা হচ্ছে আসলে আমাদের বডিতে এমনিতে অলওয়েজ থাকে। তো এর মধ্যে আছে অ্যারোবিক, অ্যানারোবিক, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। তো এখানে একটা বিষয় হচ্ছে যে অ্যানারোবিক যেগুলো, মানে অর্থাৎ হচ্ছে বেসিক্যালি মোস্ট অফ দ্য ইনফেকশনস occur due to the anaerobic microbes. Basically anaerobic microorganisms are mostly responsible for the infection. তো আপনার যে ইনফেকশন গুলো হয় তার অধিকাংশই কিন্তু আসলে সত্যি বলতে আসলে এটাই দেখা যায় যে অ্যানারোবিক মাইক্রো অর্গানিজমের জন্যই খুব বেশি হয়ে থাকে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে মোস্ট অফ দ্য ইনফেকশনস আর মোস্ট অফ দ্য অ্যানারোবিক ইনফেকশনস আর মোস্ট অফ দ্য ইনফেকশনস আর পলিমাইক্রোবায়ালস। তো ওখানে দেখা যাচ্ছে একাধিক মাইক্রো অর্গানিজম থাকে একটা ইনফেকশনের পেছনে, এরকমটা হয়। তো আচ্ছা, যেটা আমি আসলে বলছিলাম যে আমি এই মেট্রোনিডাজোল সম্পর্কে যেটা বলছিলাম যে মেট্রোনিডাজোল আসলে একটা প্রোড্রাগ। তো এই যে আমরা বললাম যে একটু আগে যে আসলে অ্যানারোবিক মাইক্রোঅর্গানিজম, এটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া যেগুলো, হ্যাঁ, অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তো অ্যানারোবিক ব্যাকটেরিয়া এটা হতে পারে হচ্ছে আসলে আপনার গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ রডস। সো ধরেন মনে করেন গ্রাম পজিটিভ রডস, তারপর হচ্ছে গ্রাম নেগেটিভ রডস। এগুলো অনেকগুলো আছে, আমরা এরকম এক্সাম্পল নিতে পারি চাইলে, কিন্তু এখন আমি আগে একটু সহজ করে বলছি যে মূলত এই অ্যানারোবিক ব্যাকটেরিয়া যেগুলো, এর মধ্যে গ্রাম পজিটিভ রডস, গ্রাম নেগেটিভ রডস আছে। তো এখন এই অ্যানারোবিক ব্যাকটেরিয়া এগুলোতে, মানে এগুলোর যে সেলগুলো আছে ব্যাকটেরিয়ার, ওই ব্যাকটেরিয়া সেলে গিয়ে সেলের ভেতরে যখন মেট্রোনিডাজোল যায় তখন সেটা অ্যাক্টিভেট হয়, অর্থাৎ এর আগ অবধি এটা প্রোড্রাগ থাকে। এবং এখন একটা মজার বিষয় হচ্ছে যে আচ্ছা, মেট্রোনিডাজোল খাচ্ছে কে? মানে আমি খাচ্ছি, আপনি খাচ্ছেন, তাহলে মানুষ খেলে আসলে আহ, মানুষের এই যে মেট্রোনিডাজল যেটা আসলে কাজ করে কি করে, সামহাউ সেলটাকে ডেস্ট্রয় করে দেয়। তার মানে এটা তো কোশ্চেন আসতেই পারে যে মেট্রোনিডাজল তো মানুষ হিউম্যান বডিতেও গিয়ে কিন্তু কি করে, হিউম্যান বডিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ঠিক কি না? হ্যাঁ, আসলে ঠিক। যে কিন্তু আসলে আমাদের এই কোশ্চেন অ্যারাইজ হলো, আসলে আনসারটা হচ্ছে এটাই যে আসলে এই মেট্রোনিডাজল একটা প্রোড্রাগ যেটা ইনঅ্যাক্টিভ থাকে, সেটা মানে অন্য কোনো সেলে, মানে ধরেন হচ্ছে এটা হিউম্যান বডি সেল, হ্যাঁ, হিউম্যান বডি সেল, তো তারপর হচ্ছে আপনার অ্যারোবিক, হ্যাঁ, অ্যারোবিক ব্যাকটেরিয়া, মানে সেল, এইদের ক্ষেত্রে আসলে কিন্তু খুব একটা কাজ করে না। মানে অর্থাৎ এদের সেলে যদি প্রবেশও করে, অর্থাৎ হচ্ছে এই মেট্রোনিডাজোল যদি আসলে এই হিউম্যান বডি সেলে যায় এবং হচ্ছে অ্যারোবিক মাইক্রো অর্গানিজমের সেলে প্রবেশও করে, কিন্তু এটা অ্যাক্টিভেট হতেই পারে না, অ্যাক্টিভেটই হতে পারে না, ইনঅ্যাক্টিভ ফর্মে থেকে যায়। তো যার কারণে হয় কি, এটা অ্যাক্টিভেট মেট্রোনিডাজল না হলে সেটা আসলে কিন্তু কি কোনো প্রভাব ফেলতে পারে না, কাজ করতে পারে না। একমাত্র অ্যানারোবিক ব্যাকটেরিয়াতেই গিয়ে আসলে কি হয়, মেট্রোনিডাজল ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ফর্মে যায়, তারপর হচ্ছে সেলের ভিতরে টক্সিসিটি ক্রিয়েট করে এন্ড সেলটাকে ডিস্ট্রয় করে ফেলে। তো এইটা হচ্ছে আসলে মেট্রোনিডাজলের বিষয়। তো আসলে এখন এই যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ রডস, গ্রাম নেগেটিভ রডস, হ্যাঁ, তো এগুলো সম্পর্কে আসলে যদি বলি তাহলে হচ্ছে, আচ্ছা আমি এগুলো শেষের দিকে বলে দিব।
আগে হচ্ছে আমরা আসলে মেট্রোনিডাজোলের মেকানিজম অফ অ্যাকশনটা দেখে ফেলি। হ্যাঁ, মেট্রোনিডাজোলের প্রপার্টিসটা বলে ফেললাম, এবার হচ্ছে মেকানিজম অফ অ্যাকশনটা বলি। তো সাপোজ লাইক এটা হচ্ছে আসলে আমার এরকম একটা সেল, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা সেল, তো অ্যানারোবিক মাইক্রোব একটা সেল। তো এই সেলের ভেতরে আসলে আমার মেট্রোনিডাজোলটা যাবে। তো আসলে মেট্রোনিডাজোলটা দেখতে কেমন, এটা কোশ্চেন আসে না? মেট্রোনিডাজোলটা দেখতে কেমন, এই যে দেখাচ্ছি মেট্রোনিডাজোল দেখতে কেমন। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেট্রোনিডাজল। এটা হচ্ছে মেট্রোনিডাজলের স্ট্রাকচার, ঠিক আছে? এটাই হচ্ছে মেট্রোনিডাজল। আচ্ছা, এখন যেটা হয় এই সেলের ভেতরে মেট্রোনিডাজলের মলিকুলার ওয়েট, ওই যে প্রপার্টিসে বলছিলাম মলিকুলার ওয়েট কম। তো আসলে যেটা হয় কি যে এটা লিপোফিলিক হওয়াতে, মানে অর্থাৎ আমাদের এই যে সেল মেমব্রেন আছে না, সেল মেমব্রেন আসলে একটু লিপোফিলিক হয়। তো আসলে এটা আসলে কি করতে পারে, সেল মেমব্রেন খুব সহজেই ক্রস করতে পারে, লিপিড সলিবল। সো এটা কি কি করতে পারে, খুব সহজেই কি এই মেমব্রেন ক্রস করতে পারে, আর এটা মলিকুলার ওয়েটটাও কম, ঠিক আছে? অর্থাৎ এই মেমব্রেনটাকে এই মেট্রোনিডাজল খুব সহজেই ক্রস করে ভেতরে চলে আসতে পারে, কারণ এর মলিকুলার ওয়েটটা কম, এটা সলিবল, মেমব্রেন সলিবল। তো এখন এটা মলিকুলার ওয়েট কম হওয়াতে খুব ইজিলি পাস করতে পারে, হ্যাঁ, এই মেট্রোনিডাজল। এখন একটা বিষয় হচ্ছে যে মেট্রোনিডাজল যখন ভেতরে আসে, হ্যাঁ, তো তখন আসলে কি হয় এটা ওইটা হচ্ছে আমাদের দেখার বিষয়, ঠিক আছে? আচ্ছা, আমি আমি একটু দেখাচ্ছি। আহ, প্রথমে হচ্ছে একটু বড় করে আঁকি সেলটা, এটা আমার স্পেসটা একটু বেশি লাগতে পারে। তো আচ্ছা, মানে সেলের ভেতরে আসলে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই আপনার জানেন যে আসলে কি হয়, এনার্জি প্রোডাকশন হয়, তাই না? তো এই এনার্জি প্রডিউসের জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে পাইরুভেট থেকে আসলে আমার অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে কোথা থেকে? পাইরুভেট থেকে। পাইরুভেট, এই পাইরুভেট থেকে কি হবে, অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। এখন এই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অবভিয়াসলি এই পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার জন্য একটা এনজাইম কাজ করে। হ্যাঁ, এই যে সেটা হচ্ছে এনজাইমটা হচ্ছে P4 এনজাইম, P4। এই যে P4 এনজাইমটা আমি বললাম, P4টা কি, মানে এটার ফুল মিনিং হচ্ছে পাইরুভেট ফেরিডক্সিন অক্সিডো রিডাকটেজ। পাইরুভেট ফেরিডক্সিন অক্সিডো রিডাকটেজ, এটাই হচ্ছে সংক্ষেপে P4, ঠিক আছে? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে এই ফেরিডক্সিনটা আসলে কি? হ্যাঁ, ফেরিডক্সিন কিন্তু আসলে হচ্ছে একটা প্রোটিন, ঠিক আছে, যেটা হচ্ছে ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ একটা প্রোটিন আছে যে ফেরিডক্সিন, হ্যাঁ, এই যে সংক্ষেপে লিখলাম ফেরিডক্সিন। এই প্রোটিনটা মূলত যে ফর্মে থাকে সেটা হয় কি যে যখন এই একটা এনজাইম এটার উপর কাজ করে, এই P4টা অ্যাসিটাইল কোয়ে ফর্ম করতে সহায়তা করে, তো তখন হচ্ছে এখান থেকে একটা এইটা এই প্রোটিনটা এখান থেকে একটা ইলেকট্রন গেইন করে, মানে অর্থাৎ এই রিয়েকশনে ইলেকট্রন পাস হয়। অর্থাৎ হচ্ছে এই এই রিয়েকশন থেকে একটা মানে ইলেকট্রন পাওয়া যায়, ইলেকট্রন প্রডিউস হয়। আর সেই ইলেকট্রনটা আসলে অ্যাচিভ করে হচ্ছে ফেরিডক্সিন, এফ এফ দ্বারা আমি সংক্ষেপে ডিনোট করতেছি ফেরিডক্সিনকে। এই যে এই ফেরিডক্সিন, এই ফেরিডক্সিন, ফেরিডক্সিন একটা প্রোটিন যেটা কি করতে পারে,
মানে এই প্রোটিনটা কি করতে পারে, ইলেকট্রন পেলে ইলেকট্রন ক্যারি করতে পারে, মানে ইলেকট্রন নিতে পারে। হ্যাঁ, ইলেকট্রন নিতে পারে। তো এখানে যেটা হচ্ছে যে এই ফেরিডক্সিন যে প্রোটিনটা, সেটা কি করে, এই যে আমার যখন এই রিয়েকশনটা হয় তখন হচ্ছে এইখান থেকে এখান থেকে ইলেকট্রন নিয়ে ফেলে, এখানে গিয়ে এই রিয়েকশনে ইলেকট্রন নিয়ে তখন সে আসলে এই যে তার মাথায় আসলে একটা ইলেকট্রন চলে আসলো এখন। হ্যাঁ, এই যে ইলেকট্রনটা তার মাথায় চলে আসলো না, এই ফেরিডক্সিনের কাছে আগে ছিল না, এখন আসছে। তো এটা কি হয়েছে বলেন তো, এই ইলেকট্রন যে চলে আসছে, এটা মানে জাস্ট রিডাকশন হয়েছে। ইলেকট্রন গেইন করলে এটাকে আমরা কি বলি, ঠিক না, রিডাকশন বলি না? তো এটা আসলে রিডিউসড ফর্ম হয়েছে, জাস্ট অক্সিডাইজড থেকে রিডিউসড ফর্মে আসছে। এটা ছিল অক্সিডাইজড ফর্ম, অক্সিডাইজড, এখানে এসে এটা কি হয়েছে, রিডিউসড হয়েছে, ফেরিডক্সিন রিডিউসড হয়েছে, ঠিক না? আচ্ছা, এখন যে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি, যে এই যে এটা যেটা করে সেটা হচ্ছে আমার এই রিডিউসড ফেরিডক্সিন যেটা, এটাতে এর কাছে কি আছে, ইলেকট্রন আছে, তাই না? যেটা সে এই রিয়েকশনের এখান থেকে যখন পাইরুভেট থেকে এসিটাইল কোয়ে তৈরি হয়েছে ওই P4 এনজাইমের হেল্পে, তো তখন হচ্ছে এই আমার ফেরিডক্সিন এখান থেকে ইলেকট্রন নিয়ে আসছে, আর এই ইলেকট্রনটা এখন ও ক্যারি করতেছে। তো এই যে মেট্রোনিডাজোল, সে তো সেলের ভেতরে পাস করতে পারে, ইজিলি চলে আসবে। তো ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং থিং হচ্ছে এই মেট্রোনিডাজোলের আসলে যে যেই পার্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা রাখে, হ্যাঁ, ব্যাকটেরিয়ার ইনফেকশন এগেইনস্টে, ব্যাকটেরিয়াকে কিল করার ক্ষেত্রে। হ্যাঁ, তো এইটা হচ্ছে এই যে নাইট্রো গ্রুপ, এই গ্রুপটা, হ্যাঁ, 5 নাইট্রো গ্রুপ, অর্থাৎ হচ্ছে এই নাইট্রো গ্রুপটা কিন্তু 5 নাম্বার পজিশনে আছে। এই 5 নাইট্রো গ্রুপটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখুন, আমি বলছি যে বিষয়টা হচ্ছে কি হয় আসলে, যে এখানে যেটা হয়, এটা হচ্ছে আপনার মেট্রোনিডাজোলের, এটা মেট্রোনিডাজোল ভেতরে আসলো, ভেতরে আসার পরে তো তখন হচ্ছে এখানে আমার এই ঠিক আছে, মেট্রোনিডাজোলটা ভেতরে আসলো, আর এখানে আমার ঠিক আছে, এটা হচ্ছে আমার ধরেন মেট্রোনিডাজোলটা এটা ভেতরে আসছে, হ্যাঁ। তো এখন এই যে মেট্রোনিডাজোলটা ভেতরে আসছে, ঠিক আছে, ভেতরে আসার পরে এই মেট্রোনিডাজোলের, আচ্ছা আমি বলি, এই যে 5 নাইট্রো গ্রুপটা আছে না, জাস্ট এটাকে আমি এইভাবে ভাঙায়া লিখছি, মানে নাইট্রো যে গ্রুপটা আছে এই গ্রুপটার, মানে আপনি যদি ওইটাকে স্ট্রাকচারটা দেখেন তাহলে এটা এরকম থাকে নাইট্রো গ্রুপটা, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমি ওইটা আর কি ভাঙায় দেখাচ্ছি। তো এটা হয় কি, যে ফেরিডক্সিন এই যে ইলেকট্রনটা, ইলেকট্রন আসলে এখানে প্রোভাইড করে। তো ইলেকট্রন প্রোভাইড করলে যেটা হবে, নাইট্রোজেনের মাথায় প্লাস আছে, এটা কি দেখতে পারতেছেন? তার মানে ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। তো এখন এই ইলেকট্রন কি খুব ইজিলি কে নিতে পারবে, অর্থাৎ হচ্ছে এই নাইট্রো গ্রুপের নাইট্রোজেন। তো ইলেকট্রন নিলে পরবর্তীতে এখান থেকে ধরেন এখানে আসলো, ইলেকট্রন নিয়ে ফেললো, তো তখন কি হবে, এইরকম হবে। এই যে এই নাইট্রো গ্রুপটা যখন নাইট্রোজেন ইলেকট্রন পেয়ে যাবে, ঠিক আছে, তখন নাইট্রোজেনের মাথা থেকে কিন্তু প্লাস চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই যে নাইট্রোজেন ছিল, হ্যাঁ, এই নাইট্রোজেন এর মাথা থেকে প্লাস ছিল, সে যেহেতু ইলেকট্রন ডেফিসিয়েন্সি ছিল, তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট দেখেন আসলে একটা জিনিস কি, যে আরেকটু জিনিস দেখেন, একটা জিনিস খেয়াল করে, এখানে কয়টা বন্ড ছিল, একটা দুইটা তিনটা চারটা, নাইট্রোজেনের মিডিসিকে কয়টা বন্ড হয়, তিনটা। তো ওর মাথায় তো প্লাস হবেই, তাই না, ইলেকট্রন ডেফিসিয়েন্সি হয়েছে। তো তখন হচ্ছে কি ইলেকট্রন সে পেলে খুব সুন্দরভাবে, যেহেতু এটা ইলেকট্রন নেগেটিভিটি আছে নাইট্রোজেন, সো অবভিয়াসলি কি করবে, ইলেকট্রন নেবে। তো ইলেকট্রন নেওয়ার পরে হচ্ছে এখানে যেটা হবে, যে ও ইলেকট্রন যখন নিবে, ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি তো শেষ হয়ে গেল, মানে ইলেকট্রন পাওয়ার পরে এই যে অক্সিজেনটা আছে না, এই অক্সিজেনের যে এটা, এই অক্সিজেনের থেকে একটা বন্ড, এই ইলেকট্রন এখান থেকে এই ইলেকট্রন মুভ করবে এই অক্সিজেনের দিকে, তো তখন হচ্ছে এরকম হবে, এই যে, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কি হয়েছে। এখানে আসলে এটাই হয়েছে যে এই নাইট্রোজেন ইলেকট্রন অ্যাচিভ করলো, আর ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি দূর হলো,
এবং হচ্ছে ইলেকট্রন মানে এখানে যেটা হলো যে নর্মালি হচ্ছে অ্যাজ ইউজুয়ালি আসলে এটা কি করবে, তখন ইলেকট্রন যখন পেয়ে যাবে তো তখন হচ্ছে অক্সিজেনকে তার মানে এখানে এই বন্ডটা এদিকে শিফট করবে অক্সিজেনের দিকে। আচ্ছা, এটা অর্গানিক কেমিস্ট্রির পার্ট। হ্যাঁ, তো যাই হোক, এটা নিয়ে আমি যতটুকু বলার বললাম। তো এরপর হচ্ছে আপনার দেখেন এখান থেকে যেটা হবে, হ্যাঁ, এখান থেকে হচ্ছে অবভিয়াসলি আপনার মানে এই নাইট্রোসো গ্রুপ যে তৈরি হয়েছে, তো এখান থেকে আমার সুপার অক্সাইড ফর্ম করবে। ঠিক আছে, এখান থেকে আসলে কি 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 তৈরি হবে বলেন তো? এখান থেকে আসলে মূলত আমার সুপার অক্সাইড ফর্ম করবে। তো সুপার অক্সাইড ফর্ম করলে কি হবে দেখেন তো, এই যে এইখান থেকে আইসা এই যে এরকম সুপার অক্সাইড তৈরি হবে। ঠিক আছে, তো তারপর হচ্ছে ওই যে আপনি দেখছেন যে আহ, মানে এরকম সুপার অক্সাইড টাইপের যেগুলা বা এই হাইড্রোজেন পার অক্সাইড আয়ন, সুপার অক্সাইড আয়ন, তো এই যে এই টাইপের এগুলো তৈরি হতে পারে। হ্যাঁ, তো এই যে সুপার অক্সাইড যেগুলো, হ্যাঁ, দেখতে পারতেছেন এই সুপার অক্সাইড গুলাই হচ্ছে মূলত হচ্ছে এই যে এগুলাই সুপার অক্সাইড আয়ন বা এগুলো হচ্ছে আমার সেলের ভেতরে টক্সিসিটি ক্রিয়েট করে। হ্যাঁ, এবং হচ্ছে কি করে, টক্সিসিটি ক্রিয়েট করে শুধু কিভাবে, এরা আসলে কি ডিএনএ কে ড্যামেজ করে দেয়। ঠিক আছে, সেখানে আসলে অবভিয়াসলি এদের যেহেতু এই সুপার অক্সাইড আয়ন বা এই আয়ন আছে, তো এরা গিয়ে কি করতে পারে বলেন তো, আসলে সামহাও ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, তো ডিএনএ গিয়ে সেখানে আহ, মানে ডিএনএ কে ব্রেক ডাউন করতে পারে। তো সেটার কেন করে বা কিভাবে করে ওইটাতে আমরা না যাচ্ছি, এটা হচ্ছে মূল মেকানিজম। তো এখন হচ্ছে এই জিনিসটাই ঘটে। আর ওই যে আমি বললাম যে কোশ্চেন আসতে পারে কয়েকটা কোশ্চেন, একটা হচ্ছে P4D হইল নাইলে হইলো, কিন্তু ওই যে আপনি বললেন যে অ্যারোবিক বা হচ্ছে হিউম্যান বডিতে কেন এটা ইয়ে হয় না, মানে এই কেন আসলে হিউম্যান বডিতে তো সে এই ঘটনাটা ঘটতেই পারে, তাই না? সেখানে তো এনার্জি প্রোডাকশনের জন্য পাইরুভেট থেকে অ্যাসিটাইল করে তৈরি হচ্ছে, তখন কি হয়? হ্যাঁ, হচ্ছে, কিন্তু হিউম্যান বডিতে যেটা হয় সেটা হচ্ছে সেখানে পাইরুভেট ডিহাইড্রোজিনেজ এনজাইম থাকে, বুঝছেন? P4 থাকে না, পাইরুভেট ডিহাইড্রোজিনেস এনজাইম থাকে। আর পাইরুভেট ডিহাইড্রোজিনেস এনজাইম থাকলে সেখান থেকে পাইরুভেট থেকে অ্যাসিটাইল করে তৈরি হলে তখন যে ফেরিডক্সিনটা আছে, যে এই যে ফেরিডক্সিন, এই ফেরিডক্সিন কি করতে পারে না, এখান থেকে কোনো ইলেকট্রন নিয়ে আসতে পারে না বা ইলেকট্রন পায় না, গেইন করে না। তো তখন ওই এইটাই যে ফেরিডক্সিন যদি এরকম ইলেকট্রন গেইন না করতে পারে, এই যে না করতে পারে, তাহলে এটা কি হবে, এটা কি এখানে ইলেকট্রন দিতে পারবে? এই যে এই জায়গাতে এসে নাইট্রোজেনকে ইলেকট্রন দিতে পারবে? পারবে না। তো তখন হচ্ছে আসলে এই দিতে না পারলে আসলে যেটা হবে, এটা অ্যাক্টিভেটই হবে না। অর্থাৎ এই মেট্রোনিডাজোল যখন সেলের ভেতরে আসলো আর ইলেকট্রন পেলো, তখনই হচ্ছে সে অ্যাক্টিভেট হইলো, এবং অ্যাক্টিভেট হয়েই তারপরে এই ধরনের সুপার অক্সাইড তৈরি করলো, আর তখন টক্সিসিটি ক্রিয়েট করে সেল পুরা ডিএনএ ড্যামেজ করে দিল। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে হ্যাঁ, ওইখানে তো পাইরুভেট ডিহাইড্রোজিনেজ থাকে। এটা এখন মানে মেট্রোনিডাজোল কি রেজিস্ট্যান্ট হইতে পারে কিনা, যে আসলে হেলিকোব্যাক্টার পাইলোরি আপনার নাম শুনেছেন তো, এরকম টাইপের যে ব্যাকটেরিয়া গুলো, হ্যাঁ, তো ওগুলো আসলে কি আসলে মেট্রোনিডাজোল রেজিস্ট্যান্ট হয় কিনা, আসলে মেট্রোনিডাজোল রেজিস্ট্যান্ট খুব কমই হয়। হ্যাঁ, তো তারপর যদি হয়, কিছু আছে, ওই যে বললাম যে হেলিকোব্যাক্টার পাইলোরির মতো, তো ওদের যেটা হয়, ওরা হচ্ছে কি যে ওদের এই P4 যে এনজাইমটা, এটার লেভেল ডিক্রিজ করে দেয়, বুঝতে পারছেন? এই এনজাইমটার লেভেল ডিক্রিজ করে দিয়ে ওরা ল্যাকটেড ডিহাইড্রোজিনেস এরকম, হ্যাঁ, ল্যাকটোজ ডিহাইড্রোজিনেস, ঠিক আছে, ল্যাকটেড ডিহাইড্রোজিনেস এনজাইম। তো এটার ল্যাকটেড ডিহাইড্রোজিনেস যেটা, এটা দিয়ে ওরা কি করে, আমার পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে কনভার্ট করে। তো সেখানে কি হয়, এবং এটার লেভেল সাপ্রেস করে দেয়, P4 এর লেভেলটা কমায় দেয়। তো তখন কি হবে, এই এনজাইম না থাকলে তো আর এটা থেকে আবার সেম ওই যে মেট্রোনিডাজোল অ্যাক্টিভেট হতে পারতেছে না, তো তখন হচ্ছে এইভাবে আসলে রেজিস্ট্যান্ট হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমি আসলে এখানে খুব ইম্পর্টেন্ট যে কথাগুলো সেগুলো বলে ফেলছি। এখন হচ্ছে আমি আসলে নর্মালি আমি সংক্ষেপে একটা কথা বলবো ক্লিন্ডামাইসিন সম্পর্কে। ক্লিন্ডামাইসিন সম্পর্কে আসলে যেটা বলবো সেটা হচ্ছে ক্লিন্ডামাইসিন কিভাবে কাজ করে, ওটা বলছিলাম, সংক্ষেপে বলবো। দেখেন, ক্লিন্ডামাইসিন আসলে হচ্ছে কি যে আমাদের যে আসলে যে সেলগুলো আছে, হ্যাঁ, যে এই অর্থাৎ হচ্ছে সেই
ব্যাকটেরিয়াল যে সেলগুলা, তো সেইখানে আসলে যে রাইবোজোম গুলো থাকে এগুলো তো জানেন যে, তাই না? যে ওই যে প্রকৃত কোষে আদি কোষে পড়েছেন, তো সেখানে আপনারা জানেন যে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক পড়ছেন, তো সেখানে আপনারা তো জানেন যে আসলে কি হয় বলেন তো। এই যে সেখানে আসলে যে রাইবোজোম বলতে একটা জিনিস থাকে, এটা পড়ছিলেন না? রাইবোজোম। তো এই রাইবোজোম যেটা হয় যে ব্যাকটেরিয়াল সেলে, সেই রাইবোজোমটা একটা থাকে হচ্ছে 50s ইউনিট সাব ইউনিট থাকে। কি? 50s ইউনিট। তো ওই 50s যে সাব ইউনিটটা, ওই যে ইউনিটটা, তো 50s ইউনিটের যেটা মানে তো ওই 50s ইউনিটটার ভেতরে আসলে আরো একটা ইয়ে থাকে, মানে সাব ইউনিট থাকে, মানে 50s ইউনিট যেটা রাইবোজোমের, সেটার ভেতরে একটা সাব ইউনিট, সেটা হচ্ছে, সেটাকে আমরা উম, রাইবোজাইম বলি, রাইবোজাইম। ঠিক আছে, মানে 23s আরএনএ, অর্থাৎ হচ্ছে 23s রাইবোজোমাল আরএনএ, যেটাকে আবার আমরা কি বলি, রাইবোজাইম বলি, রাইবোজাইম। এটা কি করে, ওই যে আমাদের প্রোটিনের পেপটাইড বন্ড, মানে অ্যামিনো অ্যাসিডের সাথে মধ্যে পেপটাইড বন্ড ক্রিয়েট করতে তৈরি করে সহায়তা করে, প্রোটিন তৈরি করতে সহায়তা করে। তো এই রাইবোজাইম, এটা যেটা হয়, তো রাইবোজোম তো কি প্রোটিন তৈরি করতে সহায়তা করে বললাম না? তো এটা যেটা হয় যে আসলে যখন আহ ধরেন মনে করেন ওই ব্যাকটেরিয়া সেলের ভেতরে ক্লিন্ডামাইসিন যায়, তখন সে কি করে, এই রাইবোজাইমকে ব্লক করে দেয়, এইটাকে আসলে ব্লক করে দেয়। এটাকে যখন ব্লক করে দেয়, এই রাইবোজাইম যেটা হচ্ছে কোনটার ভেতরে ছিল, 50s ইউনিটের ভেতরে ছিল রাইবোজাইম, যেটা আমার প্রোটিন তৈরির জন্য খুব ইম্পর্টেন্ট। এই রাইবোজাইম কি ব্লক করে দেয়, রাইবোজাইমকে যখন ব্লক করে দিবে ক্লিন্ডামাইসিন, তো তখন পেপটাইড বন্ড ফর্ম হবে না, প্রোটিন তৈরি বন্ধ করে দিবে একবারে। প্রোটিন তৈরি বন্ধ করে দিলে তখন হবে কি জানেন, আসলে আমার এটা মানে আসলে প্রোটিন তৈরি হইতে না পারে, কি হয়ে যাবে বলেন তো, মারাই যাবে একটা সময়, এটা টিকবে না আসলে, এটা তো বুঝতেই পারতেছেন। তো এটা হচ্ছে আমার ক্লিন্ডামাইসিন সম্পর্কে বলার, বলতে এতটুকু। এখন আরো ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন হচ্ছে যে ক্লিন্ডামাইসিন, মানে আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে আসলে, আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, যে এই যে আমি যে বললাম যে ডায়াফ্রামের উপরে যে ইনফেকশন গুলো হচ্ছে, তো আমি যদি বলি, কোয়েশ্চেন করি যে, আমার কোয়েশ্চেন গুলো হতে পারে যে এরকম টাইপের, আর এটা আমার একটা কোয়েশ্চেন হতে পারে। আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে লাস্ট এটা, যে ঠিক আছে, আমার এই দুইটা কোয়েশ্চেন, হ্যাঁ, এই দুইটা কোয়েশ্চেন, আমার এই দুইটা কোয়েশ্চেনের মধ্যে আমি যদি বলি প্রথমে, why metronidazole is more successful below the diaphragm infection, and why clindamycin is more effective above the diaphragm.
ঠিক আছে? অর্থাৎ হচ্ছে এখান থেকে কিন্তু 4টা কোয়েশ্চেন হয় যে metronidazole why more successful below the diaphragm infection and why metronidazole মানে I can also ask you that why metronidazole is more successful and more effective and below the diaphragm infection and why clindamycin is more effective above the diaphragm as well as uh, uh, it is possible that I can ask you that why clindamycin is less effective below the diaphragm তার মানে এখানে 4টা কোশ্চেন why মানে ক্লিন্ডামাইসিন কেন মানে ডায়াফ্রামের নিচে খুব বেশি একটা ইফেক্টিভ না এবং ডায়াফ্রামের উপরেই বা কেন বেশি ইফেক্টিভ এবং মেট্রোনিডা এখানে দুইটা হচ্ছে যে মেট্রোনিডাজোল ওয়াই বেসিকলি সাকসেসফুল বিলো দ্য ডায়াফ্রাম ইনফেকশন ডায়াফ্রামের নিচে যে ইনফেকশনের ক্ষেত্রে মেট্রোনিডাজোল কেন বেশি সাকসেসফুল অথবা ডায়াফ্রামের ওপরে যে অর্থাৎ যে ইনফেকশন গুলো হচ্ছে তো এই ইনফেকশনের ক্ষেত্রে মেট্রোনিডাজোল একটু কম চয়েজেবল কেন মানে এটা কম প্রেফারেবল কেন এটা আসলে ডক্টররা তো এটা করতেই পারে তো এখন আসলে কেন এটা আসলে এটা একটু আপনারা একটু যাচাই করবেন আমি চাই যে আসলে এই আনসারটা আপনারা নিজেরাই একটু ভাবেন হ্যাঁ তো এগুলো আমি আজকে এই অবধি রাখবো আজকের আলোচনা এবং আজকের ক্লাসটুকু এই অবধি সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু